আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা আমাদের নতুন ভিডিওতে। আমরা মেডিটিউটর ভিডি পক্ষ থেকে আজকে মেডিসিনের অনেকগুলো এক্স-রে যেগুলো প্রফের ভাইভাতে থাকবে সেই এক্স-রে গুলোর নিয়ে কথা বলব। তো এক্স-রে তে যাওয়ার আগে ১ম এ আমি এক্স-রে তে যেসব ডিজিজের এক্স-রে গুলা দেওয়া হবে সেই ডিজিজ গুলার প্যাথোজেনেসিস গুলা সামান্য একটু আগে সবাইকে বুঝিয়ে দিব। যাতে করে হচ্ছে এক্স-রে তে কি ধরনের ফাইন্ডিংস আমরা খুঁজবো কোন ডিজিজের জন্য সেটা বুঝা আমাদের জন্য ইজি হবে। তো আমি আ আমি আছি ফাইজুল ইসলাম ফয়সাল এবং আমার সাথে আমার বন্ধুরা আছে। তো শুরু করি। ১ম এ হচ্ছে প্লুরাল ইফিউশন। ইফিউশন মানে হচ্ছে যে এখানে হচ্ছে ফ্লুইড জমতেছে, রাইট? তো হ্যাঁ, তো প্লুরাল ইফিউশন মানে প্লুরাল মধ্যে প্লুরাল স্পেস এর মধ্যে ফ্লুইড জমতেছে। প্লুরাল স্পেস এর মধ্যে ফ্লুইড জমতেছে। এখন এই ফ্লুইড এর ক্যারেক্টারিস্টিকস আমরা জানি এটা হতে পারে সেরাস। যদি সেরাস হয় মানে হচ্ছে ক্লিয়ার ফ্লুইড হতে পারে। তো ক্লিয়ার ফ্লুইড সাধারণত পাওয়া যায় হচ্ছে সেরাস ফ্লুইড যেটা আরকি ক্লিয়ার ফ্লুইড সেটা পাওয়া যায় কনজেস্টিভ কার্ডিয়াক হার্ট ফেইলিউর তারপর হচ্ছে টিউবারকুলোসিস সেখানেও কিন্তু সেরাস ফ্লুইড ও থাকতে পারে। আর যদি এখানে কাইলাস ফ্লুইড পাই অর্থাৎ যেটা আমরা লিম্ফ বলি আরকি কাইলাস বা হচ্ছে যদি পাস ফ্লুইড পাই, এম্পাইমা যদি হয় তাহলে আমরা হচ্ছে পুজের মতো যেটা সেরকম ফ্লুইড পাবো বা যদি ব্লাড স্টেইন ও থাকতে পারে অনেক সময়। তাহলে এগুলো হচ্ছে কালার দেখে মানে আমরা একেকটা ডিজিজ ক্যারেক্টারিস্টিক্স আলাদা করতে পারবো। এটা হচ্ছে কালার অফ দ্যা ফ্লুইড দেখে। আচ্ছা এখন এই প্লুরাল ইফিউশন কি কারণে হতে পারে? যেটা হচ্ছে যদি কোনো নিউমোনিয়া হয় বা লাং অ্যাবসেস হয়, ওকে তানভীর এড হলো আরকি। ধর এখানে একটা লাং অ্যাবসেস হইলো। তো লাং অ্যাবসেস মানে হচ্ছে একটা অ্যালভিওলার মধ্যে এই নিচে ধর ইনফেকশন হয়ে এই জায়গাগুলা হচ্ছে এক্সুডেট ফর্মেশন হয়ে এই জায়গাটা পুরোপুরি ফ্লুইড, এক্সুডেট মানে কি? ফ্লুইড, ঠিক আছে? পাস ফ্লুইড হয়ে আছে আর এর উপরে আছে এয়ার। তাহলে এয়ার ফ্লুইড লেভেল আমরা যেটা লাং অ্যাবসেস এ পড়ছি, তাই না? লাং অ্যাবসেস কি? লাং অ্যাবসেস হচ্ছে একটা সাবপুরেটিভ নিউমোনিয়া। নিউমোনিয়া যখন বুঝাবো তখন এটার প্যাথোজেনিসটা আরো সুন্দর করে বুঝাবো। জাস্ট এখানে একটু আগে বলি প্লুরাল ইফিউশন এর কাহিনীটা। তো এই অ্যাবসেসটা যদি রাপচার করে তখন এখানকার ফ্লুইডটা প্লুরাল স্পেস এ চলে আসতে পারে, রাইট? তো অ্যাবসেস এ সাধারণত আমরা জানি পাস থাকে। তো পাস আসলে তখন এই ফ্লুইডটা থাকবে হচ্ছে এম্পাইমা। লাং অ্যাবসেস এও আমার কিন্তু এই প্লুরাল ইফিউশন হতে পারে বা লাং অ্যাবসেস কিন্তু সাবপিউরেটিভ নিউমোনিয়া। এটাও এক ধরনের নিউমোনিয়া, ঠিক আছে? সো নিউমোনিয়া থেকেও কিন্তু আমার এই প্লুরাল ইফিউশন ডেভেলপ করতে পারে। প্লাস হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসও আমার ক্যাভিটি লেশন থাকে আমরা জানি। তো টিউবারকুলোসিসও হচ্ছে যদি এই প্লুরাল ইনভলভমেন্ট হয়, প্লুরাতে যদি ইনফেকশন হয়, ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন এক্সুডেট থাকে, এক্সুডেট গুলাই আল্টিমেটলি এখানে এসে জমা হয়। ঠিক আছে? তাহলে এগুলা জমে আল্টিমেটলি কি করতেছে? এখানে ফ্লুইড জমে প্লুরাল ইফিউশন বলতেছে এটা। ঠিক আছে? ফ্লুইড জমে এই জায়গাটা স্পেসটা প্লুরাল স্পেসটাকে সে হচ্ছে পানি দিয়ে ভরে দিচ্ছে। এখন নরমালি ফ্লুইড গুলা গ্র্যাভিটির কারণে এগুলা সব এসে জমা হবে কোথায়? এই কর্নারে এখানে। এইজন্য আমরা যখন এক্স-রে দেখব তখন আমরা এই কোণাটা দেখব। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। অর্থাৎ এই নিচে থাকে হচ্ছে ডায়াফ্রামটা এই যে ডায়াফ্রাম আর এখানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ গুলা, তাই না? তো আমরা যখন ইফিউশন দেখব তখন এই কস্টোফেনিক অ্যাঙ্গেলটা দেখব। অর্থাৎ পানি যদি আমি এখানে ছেড়ে দেই অর্থাৎ এখান থেকে যদি পানি ঢালা হয় তাহলে সেই সব পানিগুলো এসে জমা হয় কোথায়? একদম নিচের দিকে যেখানে একদম লোয়ার যেই এরিয়াটা আছে ডিপেন্ডেন্ট পার্টটা আছে এখানে এসে জমা হচ্ছে। তাহলে এই জায়গাটা দেখব হচ্ছে আমরা কস্ট্রোফেনিক অ্যাঙ্গেল। প্লুরাল ইফিউশন এর ক্ষেত্রে আমরা কস্ট্রোফেনিক অ্যাঙ্গেল দেখব। ক্লিয়ার? আমরা কিন্তু এই কার্ডিওফ্রেনিক দেখব না। কার্ডিওফ্রেনিক এ কি হচ্ছে? এখানে কার্ডিওফ্রেনিক এটা একটু উঁচু না, একটু উঁচু জায়গাটা না? সো এখানেও পানি ঢাললে সেটাও আল্টিমেটলি এখানে এসে জমবে। তার মানে আমরা দেখতেছি মেইনলি কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এবং এটার উপরে একটা সুন্দর ছবি আছে। সেটা হচ্ছে এই যে জিনিসটা এখানে কি দেখা যাচ্ছে? একটা কার্ভিলিনিয়ার লাইন দেখা যাচ্ছে। একটা কার্ভড, কনকেভ, ঠিক আছে? অবতল। এটা কনকেভ, আপারে একটা কনকেভ মার্জিন দেখা যাচ্ছে এরকম। তাহলে আমরা কি বলব যে এখানে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড উইথ কনকেভ আপার বর্ডার মানে কনকেভ আপার মার্জিন এই যে একটা কনকেভিটি আছে। সো প্লুরাল ইফিউশন এর এটা হচ্ছে প্যাথোজেনেসিস। আমরা যখন এক্স-রে তে যাবো ঠিক এরকম ফাইন্ডিংস খুঁজবো আমরা। ঠিক আছে? এখন এখান থেকে আরেকটা জিনিস বলি। প্লুরাল ইফিউশন এ আরেকটা যদি আরেকটু ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয় তাহলে কি সমস্যা হতে পারে? যেমন এখানে ফ্লুইড জমতে এটা যদি লাংস কে আস্তে কম্প্রেস করতে থাকে, তাহলে এই ফ্লুইড গুলো যখন লাংস কে কম্প্রেস করবে তখন কি হবে? লাংসটা আস্তে চেপে যাবে। লাংস যখন চেপে যাবে এখানে আবার হচ্ছে এটা হচ্ছে আমরা জানি মিডিয়াস্টাইনাম। এই জায়গাগুলো হচ্ছে মিডিয়াস্টাইনাম। তাহলে যখন এখানে এই ফ্লুইড এই লাংস কে চাপ দিবে, লাংস আবার এইভাবে যখন এই চাপ মানে কম্প্রেস করতে থাকবে এই পাশের মিডিয়াস্টাইনামকে, তখন মিডিয়াস্টাইনাম শিফটিং হবে টু দা অপোজিট সাইড। ঠিক আছে? তাইলে আমরা একটা জিনিস শিখলাম যে প্লুরাল ইফিউশন এ অপোজিট সাইডে মিডিয়াস্টাইনাম শিফটিং নিয়েও আসতে পারে। ঠিক আছে? তাহলে প্লুরাল ইফিউশন নিয়ে আর কোনো কনফিউশন কারো সবাই বুঝতে পারছিস? দোস্ত?
হ্যাঁ, দোস্ত বুঝা গেছে। ওকে। এই যে এটাও একটা প্লুরাল ইফিউশন এখানে সবগুলা পানিগুলা জমতেছে একদম এই লাংস এর মোস্ট ডিপেন্ডেন্ট পার্টটা কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল এখানে এসে পানিটা জমতেছে। অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড, ব্লাড অর পাস। ঠিক আছে? সেরাস ফ্লুইড হইতে পারে, ব্লাড হইতে পারে, পাস হইতে পারে। ঠিক আছে? এটাও একটা প্লুরাল ইফিউশন এর ছবি। আচ্ছা। তাহলে প্লুরাল ইফিউশন শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে লাং অ্যাবসেস। ঠিক আছে? তো লাং অ্যাবসেস এ কি হয়? লাং অ্যাবসেস এ কি হয় এটা সবাই যদি একটু খেয়াল করস তাহলে দেখবি এই যে দেখ এখানে কি হচ্ছে? এই যে সুন্দর একটা ছবি। নিচে হলুদ, তাই না? একদম এই যে দেখ এখানে হলুদ। এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা ইনফ্লামেশন অফ দ্যা লাং প্যারেনকাইমা বলি আমরা। তাহলে প্যারেনকাইমা হোয়াট ডাজ ইট মিন বাই প্যারেনকাইমা? এটা হচ্ছে ব্রঙ্কাস। এই যে ছবিটা কি দেখা যাচ্ছে? আমি যে আঁকতেছি। এটা হচ্ছে ব্রঙ্কাস, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল ব্রঙ্কাস। প্রক্সিমাল ব্রঙ্কাসে হয় ব্রঙ্কিয়াকটেসিস। আর ডিস্টাল ব্রঙ্কাসে অর্থাৎ ডিস্টাল ব্রঙ্কিয়াল টার্মিনাল যে ব্রঙ্কিয়াল গুলো আছে এগুলোতে হয় হচ্ছে নিউমোনিয়া। এই ২ টা জিনিস মাথার মধ্যে খেয়াল কর। নিউমোনিয়া, সিওপিডি, এমফাইসিমা এগুলো হয় ডিস্টাল টার্মিনাল ব্রঙ্কিউল আমরা পড়ছিলাম। অ্যাসাইনাস আমরা জানি যে অ্যাসাইনাস মানে কি? অ্যালভিওলাস অ্যান্ড ইটস ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট এটাকে বলা হয় অ্যাসাইনাস, তাই না? তাহলে এখানে মনে কর এটা হচ্ছে একটা অ্যালভিওলার ডাক্ট এবং এখানে তার সাথে একটা অ্যালভিওলাস আছে। তাহলে এটা হচ্ছে ডিস্টাল টার্মিনাল ব্রঙ্কিউল, ঠিক আছে? তাহলে নিউমোনিয়া হয় হচ্ছে এই টার্মিনাল ব্রঙ্কিউলের দিকে। সো এইখানে কি হয় যদি ইনফেকশন হয়, ইনফেকশন হইলে তখন এইখানে এক্সুডেট ফর্মেশন হবে। আর আমরা জানি নিউমোনিয়ার কতগুলো স্টেপ আছে। ১ম এ কি হয়? ১ম এ রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন তারপরে কনসোলিডেশন হয় লাস্টের দিকে যায়, তাই না? এভাবে হেপাটাইজেশন মানে কি? আস্তে, আস্তে সলিডিফিকেশন হচ্ছে জিনিসটা। তাহলে নিউমোনিয়াতে কনসোলিডিফিকেশন পাই, রাইট? আর এটা হচ্ছে যেহেতু এটা সাবকিউরেটিভ নিউমোনিয়া, সাবকিউরেটিভ নিউমোনিয়া এটা ২ ভাবে হইতে পারে। এটা অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি। অর্থাৎ মনে কর কোন একটা খাবার নরমালি ট্রাকে দিয়ে আসার কথা না। এখন খাবার ফুড অর্গানিজম যেগুলা এগুলোর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে। এই খাবারটা যদি ট্রাকে দিয়ে অ্যাসপিরেট করে, ঠিক আছে? অ্যাসপিরেট করে তখন সেগুলো আল্টিমেটলি এই খাবারটা এইখান দিয়ে ব্রঙ্কাস দিয়ে আসতে, 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 আসতে আল্টিমেটলি কোথায় যেয়ে জমবে? এই শেষ অ্যালভিওলাস এর এখানে যেয়ে সে সে পড়বে। তো এখানে তার মধ্যে যেহেতু ফুডের মধ্যে ব্যাকটেরিয়া আছে সো ব্যাকটেরিয়া এখানে ইনফ্লামেশন করবে। ইনফ্লামেশন করলে করলে তখন এখানে ফ্লুইড জমবে। ঠিক আছে? আর এখানে একটা সেলকে যখন নষ্ট করতে থাকে সেই জায়গাটা মনে করো একটা জায়গার জিনিস যখন পচে যায় সেখান থেকে গন্ধ ছড়ায় না? মানে বাতাস গন্ধ মিনস কি? মানে এখানে এয়ার এর মতো কিছু ছড়াবে, তাই না? তো সেই গন্ধের এয়ার গুলো আস্তে, কলসন। আস্তে জমে, জমে এই উপরে জমতেছে। তাহলে উপরে হচ্ছে এয়ার আর ফ্লুইড যাচ্ছে নিচে। ঠিক আছে? তো এখানে একটা এয়ার ফ্লুইড লেভেল পাচ্ছি আমরা। তাহলে লাং অ্যাবসেস এ আমরা হচ্ছে একটা এয়ার ফ্লুইড লেভেল পাচ্ছি। এটা ক্লিয়ার? তাহলে আমরা যখন এক্স-রে তে যাব তখন আমরা এয়ার ফ্লুইড লেভেল খুঁজবো। একটু বুঝা গেছে? এরকম একটা ক্যাভিটি থাকবে সুন্দর এবং একটা নিচের দিকে ফ্লুইড যেহেতু পানি সো এখান দিয়ে এক্স-রে অবস্ট্রাকশন হবে অর্থাৎ এক্স-রে যাওয়ার সময় অবস্ট্রাক্টেড হবে, বাধা পাবে। এজন্য এই জায়গাটা শ্যাডো হয়ে যাবে একদম। এরকম সাদা শ্যাডো হয়ে যাবে। আর এখানে যেহেতু এয়ার আছে সো এয়ার দিয়ে এক্স-রে সুন্দর মতো পাস করতে পারবে। সো এই জায়গাটা কালো দেখাবে। সো এয়ার ফ্লুইড লেভেল এটা আমরা এক্স-রে তে দেখব লাং অ্যাবসেস এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা লাস্টে যাইয়া ইন্সপেকশন, পালপেশন, পারকাশন যেটা আছে ঐটার ফাইন্ডিংস গুলা কি পাবো সেটা লাস্টে বুঝবো এবং ওটা মানে আগে ফার্স্ট আমরা এই প্যাথোজেনিসটা বুঝি। এবং আজকের এই ক্লাসের পরে দেখবি যে তোমাদের জীবনও এটার ভুল হবে না যে কোথায় হাইপার রেজোন্যান্স হবে, কোথায় ব্রেথ সাউন্ড ডিমিনিশড হবে একদম ইজি হয়ে যাবে জিনিসটা। আগে আমি শেষ করি আরেকটু। লাং অ্যাবসেস গেল। তারপর এটা আরেকটা লাং অ্যাবসেস এখানে এই যে এয়ার ফ্লুইড লেভেল এএফসি। ঠিক আছে? এই যে এক্সুডেট নিচে হলুদ হয়ে আছে এক্সুডেট উপরে এয়ার ফ্লুইড লেভেল লাং অ্যাবসেস এ। আচ্ছা। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে একটা নিউমোনিয়া। এই যে ইনফ্লামেটরি সেলস অ্যান্ড ফ্লুইড ইন দ্য এয়ার স্যাক। এই যে একটা এয়ার স্যাক অ্যালভিওলাস এর এই যে এইগুলাতে সব ইনফ্লামেটরি সেল জমে গেছে। ঠিক আছে? তাহলে এখন নিউমোনিয়াতে কেন আমরা কনসোলিডেশন পাই? ঠিক আছে? নিউমোনিয়াতে আমরা কনসোলিডেশন পাই আমরা জানি যে নিউমোনিয়ার কতগুলো স্টেজ আছে। ওই যে হেপাটাইজেশন বলছিলাম। তাহলে হেপাটাইজেশন মানে লিভার যেরকম শক্ত এরকম শক্ত হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। সলিডিফিকেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা নিউমোনিয়াতে কনসোলিডিফিকেশন পাচ্ছি। অর্থাৎ অ্যালভিওলাই গুলো নষ্ট হয়ে যাচ্ছে। পুরোপুরি সলিড হয়ে গেল মনে কর। তাহলে অ্যালভিওলাস গুলা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে? অ্যালভিওলাস নষ্ট। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্রঙ্কাস কিন্তু এখানে প্যাটেন্ট মানে ব্রঙ্কাস ভালো আছে। ব্রঙ্কাসে কোনো সমস্যা নাই কিন্তু এখানে। ঠিক আছে? একটু ক্লিয়ার এই ডিফারেন্স টুকু কিন্তু খুব ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমরা যখন এক্স-রে তে যাব তখন দেখব যে এয়ার ব্রোঙ্কোগ্রাম। হোয়াট ডু ইউ মিন বাই এয়ার ব্রোঙ্কোগ্রাম? এয়ার ব্রোঙ্কোগ্রাম হচ্ছে যেহেতু এখানে ব্রঙ্কাসে কোনো সমস্যা নাই আমি বলতেছি। এখানে সমস্যা হচ্ছে অ্যালভিওলাসে। অ্যালভিওলাস সলিডিফিকেশন হয়ে গেছে। অর্থাৎ এর মধ্যে কোনো এয়ারই নাই। ঠিক আছে? তো যেখান দিয়ে এয়ার নাই সেখানে এক্স-রে কি হবে? পুরোপুরি একটা সাদা শ্যাডো দেখাবে। তার মানে হচ্ছে এই অ্যালভিওলাস গুলো হচ্ছে সাদা শ্যাডো দেখাবে। কিন্তু ব্রঙ্কাসে যেহেতু এয়ার আছে সো এখানে কালো দেখাবে। সো নিউমোনিয়াতে আমরা দেখব যে এয়ার ব্রোঙ্কোগ্রাম অর্থাৎ সাদা, সাদা
সাদা একটা মানে সাদা সারফেসের মধ্যে কালো, কালো ছোপ দেখাবে কালো, কালো। অর্থাৎ কালোটা হচ্ছে কি এই ব্রোনকাসের এয়ার গুলা। ঠিক আছে? তো এটাকে বলা হয় এয়ার ব্রোঙ্কোগ্রাম। এবং এখানে যেটাকে বলা হয় যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কেন আমরা নিউমোনিয়াতে পাই? কারণ নিউমোনিয়াতে ব্রঙ্কাসটা প্যাটার্ন থাকতেছে। ব্রঙ্কাসে কোনো সমস্যা নাই। এর মধ্যে এয়ার আছে। সো এখানে যে এয়ার এক্সচেঞ্জ গুলা হচ্ছে এই সাউন্ডটা আমরা পাচ্ছি। কিন্তু অ্যালভিওলাস তো পুরাই নষ্ট। অ্যালভিওলাসের মধ্যে কোনো এয়ারই যাচ্ছে না। সো ওখানে কোনো আমরা সাউন্ডই পাবো না। অর্থাৎ এখানে যে সাউন্ডটা পাই সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এটুকু বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে? অর্ণব, না দোস্ত কোশ্চেন নেই। শিমুল, মার্জিয়া একটু বুঝছিস দোস্ত? তাহলে সামনে আগাই। তানবীর, সামনে আঁকা। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নিউমোথোরাক্স। ঠিক আছে? নিউমোথোরাক্স এটা আরেকটা সুন্দর জিনিস। নিউমোথোরাক্সে হচ্ছে কি হয় যে প্লুরাল স্পেসে এয়ার জমে। ঠিক আছে? আমরা ইফিউশনে পড়ছি ফ্লুইড জমে, কিন্তু এখানে প্লুরাল স্পেসে এয়ার জমতেছে, বাতাস জমতেছে। এখন কি কারণে বাতাস জমতে পারে? অবশ্যই বাইরে থেকে একটা এন্ট্রি আছে। হয় এটা দেখা গেছে আমার এই যে চেস্টের এখানে কোনো ইনজুরির কারণে, ট্রমার কারণে হঠাৎ করে বড় ধরনের কোনো ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হলো, ট্রমা হয়ে গেল। তো এখানে একটা ফুটা হয়ে গেল। তখন বাইরে থেকে এয়ার এখানে জমতে পারে। এবং এটা একটা এমার্জেন্সি কন্ডিশন নিউমোথোরাক্স। ঠিক আছে? আমাকে অবশ্যই কি করতে হবে? সাথে, সাথে এই এয়ারটাকে সরায় দিতে হবে এখান থেকে। সো ট্রমা হইলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে তখন কিন্তু এখান থেকে বাতাস বাইরে থেকে ঢুকতে পারে। আবার দেখা গেছে এখান থেকে কোনো যদি ফিস্টুলা থাকে অর্থাৎ এই যে ব্রঙ্কাস, ঠিক আছে? এই ব্রঙ্কাস এখান থেকে যদি কোনো ফিস্টুলা থাকে সেই ছিদ্র দিয়ে এখানে বাতাস ঢুকে যেতে পারে। অর্থাৎ আমার প্লুরাল স্পেসে বাতাস ঢুকার কোনো একটা চ্যানেল আমি তৈরি করে দিলাম। ঠিক আছে? কোনো একটা কারণে। ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি হয় হচ্ছে যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে এই নিউমোথোরাক্স নিয়ে আসে। দেন টিবি, এই ২ টা হচ্ছে মোস্ট কমন। সবাই এই ২ টা মনে রাখবি যে হচ্ছে নিউমোথোরাক্সে এই সিওপিডি এবং টিবির পেশেন্টরা তারা নিউমোথোরাক্স নিয়ে আসে। মোস্ট কমনলি সিওপিডি। এখন এই নিউমোথোরাক্স জিনিসটা কি? নিউমোথোরাক্সটা হচ্ছে তাহলে কি যে এয়ার ইন দ্য প্লুরাল স্পেস। এখন যখন ওই প্লুরাল ইভেশনের মধ্যে সেম কথা। এখানেও কি হচ্ছে? এয়ার গুলা কম্প্রেস করতেছে লাংসকে। তো লাংসকে কম্প্রেস করলে লাংসটা আস্তে, আস্তে কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এখানে লাংস ছোট হওয়ার আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে লাংসে একটা ফুটা করে দিলাম আমি। একটা বেলুনকে যদি ফুটা করে দেই সেই বেলুনের মধ্যে কোনো বাতাস থাকবে? থাকবে না। তাহলে এখানে সব বাতাসগুলা বাইরে বের হয়ে চলে আসতেছে প্লুরাল স্পেসের মধ্যে। তার মানে এটার মধ্যে বাতাস না থাকার কারণে বেলুন যেরকম বাতাসটা বের করে দিলে চুপসে যায়, এখানে লাংসটাও সেরকম চুপসে যাচ্ছে। এজন্য যখন আমরা এক্স-রে দেখব, তখন দেখব যে লাংসটা এরকম ছোট হয়ে রইছে, একদম কোলাপসড হয়ে রইছে। অর্থাৎ লাংসটা বেলুনটা যেমন বাতাসটা ছেড়ে দিলে বেলুনটা কি হয়? একদম ছোট হয়ে যায় না? ঠিক সেরকম একটা বেলুনের মতো এখানে ছোট হয়ে যাবে এই জিনিসটা। তখন এরকম ছোট্ট একটা শ্যাডো দেখব। আর আমরা যেটা দেখব যে তার চারপাশে পুরাটাই থাকবে এয়ার। এই কারণে লাংসের কোলাপসড মার্জিন থেকে শুরু করে আমরা পুরা একদম চেস্টের এই পর্যন্ত পুরা এরিয়াটা কালো দেখব। যেহেতু এটা এয়ার থাকতেছে, সো এয়ার দিয়ে এক্স-রে গেলে তখন এই জায়গাটা কালো দেখাবে। সো আমরা নিউমোথোরাক্সে কি পাবো? যে কলাপস লাং এর বর্ডার থেকে শুরু করে চেস্ট পর্যন্ত পুরাটাই এয়ার কালো থাকবে। হাইপার ট্রান্সলুসেন্ট একদম পুরা কালো থাকবে। ঠিক আছে? এখন কেন পুরা কালো থাকবে? নরমালি আমরা জানি যে পালমোনারির মধ্যে বিভিন্ন ভেসেলস থাকে। পালমোনারি ভেসেলস, তাই না? এই পালমোনারি ভেসেল গুলার জন্য কিছু ভাস্কুলার মার্কিং থাকে। নরমাল একটা চেস্ট এক্স-রে। কিন্তু এখানে যেহেতু লাংস পুরা কোলাপসড হয়ে এর মধ্যে চলে আসছে, সো পালমোনারি ভেসেলের মার্কিং গুলো এখানে পাওয়া যাবে না। শুধুমাত্র এয়ার থাকার কারণে এটা পুরাপুরি কালো দেখাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এই অংশটা পুরাটাই কালো দেখাবে এক্স-রে তে। এই অংশটা পুরাটাই কালো দেখাবে এক্স-রে তে। ঠিক আছে? তো আমরা একটা কলাপস লাং পাবো নিউমোথোরাক্সে এবং হচ্ছে আমরা এই নিউমোথোরাক্সের এয়ার এর কারণে এই জায়গাগুলো পুরোটা কালো পাবো। যেটা হচ্ছে আমরা বলি হাইপার ট্রান্সলুসেন্ট, লুসেন্স, ঠিক আছে? লুসেন্ট, হাইপার ট্রান্সলুসেন্ট পাবো এই জায়গাটা। প্রচুর কালো থাকবে। এবার আর কি হইতে পারে? এবার আর হচ্ছে টেনশন নিউমোথোরাক্সে যেটা হয়, এখানে নিউমোথোরাক্সে অনেকগুলো ভ্যারাইটি আছে আবার। আমি শুধু টেনশন নিউমোথোরাক্সটা বলি। সেটা হচ্ছে এখানে যদি বাইলেয়ার চ্যানেল হয় অর্থাৎ বাতাস এখান দিয়ে এই অ্যালভিওলাস প্লুরাল স্পেস এ ঢুকলো। আবার এই প্লুরাল স্পেস থেকে বাতাস এটার মধ্যে আবার ব্যাক করতে পারলো। অর্থাৎ এটাকে বলি কি? রিভার্সিবল ফ্লো। মানে সে লাংসের মধ্য থেকে প্লুরাল স্পেস এ আসতেছে, আবার প্লুরাল স্পেস থেকে লাংসের মধ্য দিয়ে ব্রঙ্কাসের মধ্যে যেতে পারতেছে। এটা হচ্ছে রিভার্সিবল। ঠিক আছে? আর টেনশন নিউমোথোরাক্স কি? টেনশন নিউমোথোরাক্স হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো। অর্থাৎ একবার যখন সে ব্রঙ্কাস থেকে প্লুরাল স্পেস এর মধ্যে আসবে, সে আর ব্যাক ফ্লো করতে পারবে না। এটা হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। এটা কেন বলতেছি? আমি বলতেছি টেনশন নিউমোথোরাক্স। কেন টেনশন বলতেছে? কারণ এই এয়ারটা যখন প্লুরাল স্পেস এ আসতেছে এটা আর ব্যাক না করতে পারলে তখন কি হবে? সে তখন এর মধ্যে জমে তখন একে প্রেশার দিতে থাকবে। অর্থাৎ এই যে প্লুরাল স্পেস এগুলো তো সব বাতাস জমে যেহেতু এটা বের হতে পারতেছে না, সো এই স্পেস গুলাকে যখন সে প্রেশার দিবে তখন এটা আস্তে, আস্তে কি হবে? এরকম এইদিকে বড় হয়ে যাবে, তাই না? তো এদিকে বড় হয়ে গেলে তখন এটা মিডিয়াস্টানাম শিফটিং হবে। অর্থাৎ এই যে ট্রাকিয়া এটা শিফট হবে এবং আমরা জানি এই অংশটা হচ্ছে মিডিয়াস্টানাম, এটাও এদিকে শিফটেড হবে। তাহলে নিউমোথোরাক্সও কি হচ্ছে? মিডিয়াস্টানাম শিফটেড টু দ্য অপোজিট।
ঠিক আছে? এবং এটা টেনশন নিউমোথ্রাক্স, ওয়ান ওয়ে ফ্লো। বাতাস একবার প্লুরাল স্পেসে ঢুকলে আর সেটা ব্যাক ফ্লো হতে পারতেছে না। শুধুমাত্র এখানে জমে এটা প্রেশার দিয়ে এখানে মিডিয়াস্টানামকে শিফট করে দিচ্ছে। মিডিয়াস্টানাম শিফটিং। তাহলে এটা হচ্ছে নিউমোথ্রাক্স। তাহলে নিউমোথ্রাক্সে আমরা মিডিয়াস্টানাম শিফটিং পাইতে পারি এবং নিউমোথ্রাক্সে হচ্ছে আমরা পুরাটা কালো পাবো। যেহেতু এয়ার সো পুরা কালো পাবো এবং এটা এমার্জেন্সি কন্ডিশন। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। এবার সিওপিডি এর কথাটা কেন বলছিলাম সেটা বলি। যে সিওপিডি তে যেটা হয় যে সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অর্থাৎ এইখানে যে একটা অবস্ট্রাকশন, সাপোজ এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হইলো। ঠিক আছে? তাহলে অবস্ট্রাকশন তৈরি হওয়া মানে কি? যে এখানে যদি অবস্ট্রাকশন হয় আমার বাতাস কি এটার মধ্যে যে বাতাসগুলো ছিল সেগুলা বের হতে পারবে না। বের হতে না পারলে তখন সেই বাতাসগুলো এখানে জমে যাবে। তা জমতে পুরা লাংসে যখন প্রচুর বাতাস জমে যাবে তখন লাংসটা আস্তে কি হচ্ছে আর বেশি বাতাসের জন্য আরো স্পেস দেওয়ার জন্য সে সাইজেও বড় হচ্ছে। আমরা জানি যে সিওপিডি তে লাং ফিল্ড অনেক বড় হয়ে যায়। অর্থাৎ অনেকগুলা রিপ পাবো আমরা ৬ টার বেশি রিপ গুনতে পারবো এবং ডায়াফ্রামটাও লো ফ্ল্যাট ডায়াফ্রাম হয়ে যায়। এরকম লো ফ্ল্যাট ডায়াফ্রাম অর্থাৎ বাতাস অবস্ট্রাকশন এর কারণে বাতাস বের হইতে পারতেছে না। বাতাসগুলো আল্টিমেটলি লাংস এর মধ্যে জমে লাং ফিল্ডকে বড় করে ফেলতেছে। ডায়াফ্রামকে এই যে ডায়াফ্রাম নরমালি এরকম থাকতেছে না। সো এটাকেও চেপে লো ফ্ল্যাট ডায়াফ্রাম বানায় ফেলতেছে। তার মানে আমরা সিওপিডি তে যেটা পাই যেরকম লম্বা একটা লাং ফিল পাবো এবং পুরাটা দেখবো যে এরকম হাইপার ট্রান্সলুসেন্ট যেহেতু এখানে বাতাস জমে যাচ্ছে বাতাস কি জমতেছে সেটা ইম্পর্টেন্ট পানি না বাতাস সো বাতাসের কারণে আমাদের এখানে কালো থাকবে পুরাটা ঠিক আছে তাহলে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজও কিন্তু আমরা এরকম হাইপার ট্রান্সলুসেন্স পাই ঠিক আছে এবং সেখান থেকে পরবর্তীতে এই নিউমোথোরাক্সও ডেভেলপ করতে পারতেছে ঠিক আছে তাহলে আমরা নিউমোথোরাক্স শিখলাম এবং এটা সিওপিডি পেশেন্ট নিউমোথোরাক্স নিয়ে আসতে পারে সেটাও বললাম এখন সিওপিডি তে যেহেতু বললাম যে লাং ফিল্ড অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ দুই পাশে চিন্তা করা এবার স্যার আজকে একটা কথা বলতেছিল এটা যে এই মিডিয়াসটা না মনে করেন এইটা হচ্ছে একটা এন্ড, এখানে একটা দড়ি, আবার এখানে একটা দড়ি। তো এখন ২ পাশ থেকে ২ টা দড়ি আমি এইভাবে এদিক থেকে এই পাশে দড়িটা এভাবে টানা হয় আর এইখানে দড়িটা যদি এভাবে টানা হয়, তাহলে কি হবে? আল্টিমেটলি এই মাঝখানের পুরো জায়গাটা লেংথেনিং হবে, লম্বা হবে। তাহলে এখানে যে হাড়টা ছিল, হাড়টা আগে এরকম সুন্দর ছিল। কিন্তু এটাও এখন কি হবে? টিউবুলার শেপ হয়ে যাবে অর্থাৎ লম্বা হয়ে যাবে। যে হাড়টাও আমার টিউবুলার শেপ হয়ে যাবে, এরকম লম্বা হয়ে যাবে। যখন ২ পাশ থেকে এরকম দড়ি দিয়ে টানা হবে তখন হাড়টা এরকম লম্বা হয়ে যাচ্ছে, তাই না? সো তাহলে আমরা সিওপিডি তে কি পাচ্ছি? তাহলে সিওপিডি তেও কিন্তু আমরা হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল পাচ্ছি অর্থাৎ কালো পুরাটা, ঠিক আছে? নিউমোথ্রাক্স এর মতোই। তারপরে হচ্ছে সিওপিডি তে আমরা আর কি পাচ্ছি? এরকম টিউবুলার হার্ট শেপ, ঠিক আছে? লম্বা হয়ে যাচ্ছে এবং লো ফ্ল্যাট ডায়াফ্রাম পাচ্ছি। সো সিওপিডি এবং নিউমোথ্রাক্স এই ২ টা নিয়ে কারো প্রশ্ন আছে? এটা বুঝা গেছে দোস্ত? তানভীর হ্যাঁ, হ্যাঁ, বুঝা গেছে। বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝা গেছে। অর্ণব সবাই হ্যাঁ, হইছে আমি আগাবো? হ্যাঁ, হ্যাঁ বন্ধু বুঝা হ্যাঁ, গেছে। আগাও। ওকে। এবার দেখ এখানে খুব সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। এই যে এখানে পুরাটা বাতাস জমে গেছে যার কারণে লাংস কোলাপস হয়ে গেছে। ঠিক আছে? লাংস কোলাপস বলছে এখানে বাতাস চেপে তাকে কোলাপস করতেছে তা না। এখানে লাংসটা ফুটা হয়ে গেছে মনে কর। ফুটা হয়ে লাংসের ভিতর কি থাকে? বাতাস থাকে। বাতাসগুলো বাইরে বের হয়ে আসছে। ঠিক বেলুনের মতো চিন্তা করতে হবে যে বেলুন ফুটা করে দিলে বেলুন যেরকম চুপসে যায় এখানে লাংসটা সেরকম চুপসে গেছে। কোলাপস হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। এবার এই যে ছবিটা দেখতেছি এটা হচ্ছে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার ছবি। তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে আমরা ফাইজাল জানি একটা কোশ্চেন আছে। হ্যাঁ, লাং কলাপসটা কি নিউমোথোরাক্স এর ক্ষেত্রে না? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এই যে নান কোলাপস নিউমোথোরাক্স এর ক্ষেত্রে। এখন আরেকটা আছে কলাপস লাং আরেক জায়গায়ও পাই আমরা ফাইব্রোসিস, তাই না? ফাইব্রোসিস এ কি হয়? ফাইব্রোসিসও এরকম লাংস ছোট হয়ে আসে। ওইটার কাহিনী আবার আমি বলতেছি। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে লাংসটাকে আমি ফুটা করে দিয়েছি যার জন্য লাংসের বাতাস বের হয়ে গিয়ে এটা একদম ছোট হয়ে আসছে কলাপসড। ঠিক আছে? আর ফাইব্রোসিস এ যেটা হয় এই পুরা বাতাসটা ঠিক আছে? মানে লাংসটা একটা নিউমোটিক অর্গান। সো এটাতে যখন ফাইব্রোসিস হবে তখন আল্টিমেটলি কন্ট্রাক্টেড হয়ে যাবে লাংসটা। ঠিক আছে? ফাইব্রোসড মানে কি? একটু মানে একটা দড়ির মানে কিভাবে বুঝাই? আমি কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে এটা বুঝা গেছে নাকি? তো ফাইব্রোসড হলে এই জায়গাগুলো হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যায় এভাবে কোলাপস হইতে পারে। ঠিক আছে? তো ফাইব্রোসিস এর কথা পরে আসতেছি আমরা। তো আগে এটুকু শেষ করি। এটুকু বুঝা গেছে? কোলাপস লাং। হ্যাঁ, বুঝা গেছে। ওকে। এখন ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কি হচ্ছে? ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে আমরা মাস লেশন পাই। সবাই জানি, তাই না? তো মাস লেশন বলতে কি? এই যে দেখা গেছে এখানে অনেকগুলা সেলুলার প্রলিফারেশন হইছে। প্রলিফারেশন অর্থাৎ ব্রঙ্কাসের যে সেলগুলা এগুলা মনে করেন আমরা মেলিগনেসি মানে কি? মেলিগনেসি মানে হচ্ছে একটা সেলের অনেকগুলা তৈরি হচ্ছে। ম্যাসিভ প্রোডাকশন, ঠিক আছে? আনকন্ট্রোল সেল প্রোডাকশন হচ্ছে। আনকন্ট্রোল সেল প্রোডাকশন হয়ে এই যে ব্রঙ্কাসের এখানে একটা মাস লেশন দেখা দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে যেহেতু একটা সলিড জিনিস, তো এখান দিয়ে এক্স-রে গেলে অবশ্যই সাদা দেখাবে। সো এইভাবে আমরা কিছু সলিড লেশন পাবো এখানে। অর্থাৎ মাস লেশন যেটাকে বলতেছি আমরা। অর্থাৎ এগুলা দিয়ে যখন এক্স-রে যাবে এগুলো একদম ডেন্স শ্যাডো দেখাবে। গোল এরকম ডেন্স শ্যাডো দেখাবে। তাহলে আমরা এগুলো মাস লেশন পাচ্ছি। অর্থাৎ কনসোলিডেশন এ যেরকম
দেখা যায়, ওই সাদা, সাদা দেখা যায়। এখানে মাসলেশন এরকম সাদা দেখাবে। কিন্তু এখানে সুন্দর জিনিসটা হচ্ছে এরকম গোল একটা এরিয়াতে এভাবে সুন্দর, সুন্দর গোল, 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 গোল এরকম একসাথে একই সাথে এরকম অনেকগুলা মাসলেশন পাইতে পারি। ঠিক আছে? ক্যানন বল অ্যাপিয়ারেন্স এর মতো। ঠিক আছে? বলের মতো এখানে একটা মাসলেশন, এখানে একটা মাসলেশন এরকম থাকতে পারে। এগুলা কিসে থাকতে পারে? ব্রংকিয়াল কার্সিনোমা। বুঝা গেছে এটুকু? হ্যাঁ, বোঝা গেছে। ওকে। এবার এইখানে আমরা যেটা পড়তেছি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এ আমরা জানি যে হচ্ছে ওখানে কি হয় যে একটা গ্রানুলোমাটাস লেশন হয়। তা গ্রানুলোমাটাস লেশন অর্থাৎ এখানে কি হচ্ছে যে এটা লোয়ার মিড জোন এর দিকে বেশি সরি টিবিতে হচ্ছে অ্যাপিক্যাল রিজন এ। ঠিক আছে? তোর কি হচ্ছে এখানে গ্রানুলোমাটাস লেশন হইলে এই যে মাঝখানের পুরাটা কেসিয়াস নেক্রোসিস হয়ে যায়। নেক্রোস হয়ে যাচ্ছে। মাঝখানের জায়গাটাকে নেক্রোসড করে চারপাশে আমরা জানি গ্রানুলোমাটাস লেশন কিভাবে পড়ছি। ভিতরে নেক্রোস থাকে আর চারপাশে একটা ফাইব্রাস ক্যাপসুল মনে আছে তোদের? ভিতরে হচ্ছে তোর নেক্রোসড ঠিক আছে? মাইক্রোবিটন টিবিকে হচ্ছে নেক্রোসড করে ফেলে কেজিয়াস নেক্রোসিস তার চারপাশে এপিথেলয়েড সেল, তারপর হচ্ছে লিম্ফোসাইট আর তার চারপাশে একটা ফাইব্রোসিস ডেভেলপ করে। তাই না? তো নেক্রোস যে জায়গাটা পচে গেছে সেই জায়গাটা তো আমি কিছু পাবো না। সেই জায়গাটা যে ফাঁকা। ঠিক আছে? আর তার চারপাশে যে ফাইব্রোসিসটা ডেভেলপ করলো সেখানে এই যে এরকম একটা সাদা শ্যাডো। তার মানে এটা একটা ক্যাভিটারি লেশন দিচ্ছে এটা। কি লেশন দিচ্ছে? ক্যাভিটারি লেশন। এটুকু বুঝা গেছে? তাহলে এই জিনিসটা আমরা কি দেখব এক্স-রে তে? এই জিনিসটা দেখব যে মাঝখানে এই জায়গাটা কালো থাকবে আর চারপাশে এরকম সাদা ক্যাভিটারি লেশন। টিবিতে আমরা তাহলে ক্যাভিটারি লেশন পাবো। ক্লিয়ার এটুকু? এখন আমরা একটা অ্যাক্টিভ টিবি এবং ওল্ড টিবির মধ্যে কিভাবে পার্থক্য করব? একটা জিনিস যখন ফাইব্রোসিস হইলো, এটা ফাইব্রোসিস হইলো। এখন এটা হচ্ছে ক্যাভিটারি লেশন এর মধ্যে ক্যাভিটি আছে, মানে নেক্রোসিসটা আছে। তাহলে এই জিনিসটা যখন ওল্ড হয়ে যাবে আস্তে, আস্তে সে কি করবে? আমরা জানি ইনফ্লামেশন এর ফেট কি? ইনফ্লামেশন এর ফেট হচ্ছে একদম লাস্টে গিয়ে কি হয়? সে ফাইব্রোসিস হয়ে যায় তারপর ক্যালসিফিকেশন হয়ে যায়, তাই না? তাহলে আমরা মানে প্রাইমারি টিবি যেটা, যদি বলা হয় যে প্রাইমারি টিবি এটা কিন্তু স্পন্টেনিয়াসলি হিলড এবং স্পন্টেনিয়াসলি হিলড হয়ে যায় এবং ক্যালসিফাইড হয়ে যায়। এরকম ক্যালসিফাইড সাদা, সাদা দেখাবে তখন শুধু ক্যালসিফাইড। ঠিক আছে? আমি ক্যালসিফাইড এর একটা এক্সপ্রেশন সুন্দর দেখাবো। তাহলে ক্যালসিফাইড হয়ে যাবে। ক্যালসিফিকেশন ওল্ড টিবি অর্থাৎ সেটা স্পন্টেনিয়াসলি হিল হয়ে গেছে। আর সেকেন্ডারি যেটা সেটা হচ্ছে ইমিউন কম্প্রোমাইজড অবস্থায় অর্থাৎ মিজেলস, ডায়াবেটিস ঠিক আছে? যখন বডিতে ইমিউনিটি কম থাকে সেই সময় নতুন করে আবার এই টিবি ইনফেকশন সেকেন্ডারি যেটা আমরা টিবিটা বলতেছি যেটা সেকেন্ডারি ইনফেকশন যেটা করতেছে আরকি সেকেন্ডারি টিবি। তো এখানে আমরা তাহলে কি পাচ্ছি? ক্যাভিটাইলেশন আর ওল্ড টিবি কিভাবে বুঝবো? যদি ক্যালসিফিকেশন থাকে। আর যদি ক্যালসিফিকেশন না থাকে তাহলে আমরা ওল্ড টিবি বলব না। এটা হচ্ছে একটা ক্যাভিটাইলেশন আছে। সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ টিবি। তাহলে এই টিবি নিয়ে কারো প্রশ্ন আছে? টিবি? ক্লাসিফিকেশন হলে এটা এক্স-রে তে কিরকম দেখা যাবে? আমি দেখাবো। এরকম সাদা, সাদা দেখাবে। এই যে নিচে, নিচে যে সাদা, সাদা দেখতেছিস না? এরকম সাদা, সাদা দেখাবে। একটা এক্স-রে দেখাবো সুন্দর। এরকম সাদা হয়ে যাবে। ক্যালসিফিকেশন মানে ক্যালসিয়াম এসে যেখানে নেক্রোসড হয় একটা কথা আজকে থেকে বলে দেই। আমরা পড়ছি না প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন প্যাথোলজিতে যেখানে জায়গাগুলা পচে যায়। ঠিক আছে? যেসব জায়গাগুলা পচে যায়, পচা জায়গা, সেই সব জায়গাগুলাতে ক্যালসিয়াম এসে ডিপোজিট করতে পছন্দ করে বেশি। আমরা প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন পড়ছি না? সো প্যাথোলজিক্যাল মানে কি? যে একটা নেক্রোসিস হচ্ছে সেই সব জায়গাগুলাতে ক্যালসিয়াম এসে ডিপোজিট হতে পছন্দ করে। তাহলে এখানে ক্যালসিফিকেশন হবে। যেহেতু এটা নেক্রোসড হচ্ছে, কেইজাস নেক্রোসিস। তো এইসব জায়গায় ক্যালসিয়াম এসে জমা হবে। যার ফলে এই জায়গাগুলো আস্তে, আস্তে ক্যালসিফিকেশন হয়ে যাবে। ক্লিয়ার? এবার বুঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। তানভীর বুঝছস দোস্ত? তোরা থামায় দিস না বুঝলে প্লিজ। হ্যাঁ? হ্যাঁ ভাইজান, বুঝছি বুঝছি। না বুঝলে বলিস রিপিট করব আবার সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা। তাহলে আমরা ওল্ড টিবি বলব যদি ক্যালসিফিকেশন থাকে আর অ্যাক্টিভ টিবি বলব যদি এরকম ক্যাভিটারি লেশন থাকে। ঠিক আছে? তাহলে টিবি সম্পর্কে আমাদের শেষ। টিবিতে কিন্তু ইনফেকশন ও হতে পারে। যেহেতু এটা একটা ইনফেকশন। কি বলছি নেক্রোসিস হয় না ইনফেকশন? সেই ইনফেকশনটা যদি পুরোটাই ইনভলভ করে তাহলে ইনফেকশন হওয়া মানে সেখানে ইনফ্লামেশন হবে। সেখানে এক্সুডেট ফর্মেশন হবে। আর এক্সুডেট গুলোই যে আল্টিমেটলি ফ্লুইড এর মতো করে ওই প্লুরাল স্পেসে জমা হবে। তখন প্লুরাল ইফিউশন হবে। ঠিক আছে? তাহলে টিবিতেও কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে। আচ্ছা। এখন এইখানে কি দেখা যাচ্ছে? এই যে এখানে সুন্দর কিন্তু একটা ব্রংকিয়াল কার্সিনোমার একটা সুন্দর লেশন দেখতে পারতেছি আমরা। বলছিলাম না একটু আগে যে একটা গোল লেশন হয়ে যাচ্ছে এই যে এক জায়গায় একটা সলিটারি লেশন নোডুলের মতো একটা পুরো সাদা হয়ে গেছে এই জায়গাটা। এখানে এক্সেসিভ ব্রংকাল সেলের proliferation হইছে মনে কর। সো এই জায়গাটা সাদা হয়ে গেছে। একটা ব্রংকিয়াল কার্সিনোমা একটা সলিটারি নোডুল পেলাম আমরা এখানে। ওকে। আচ্ছা ফাইজুল, হ্যাঁ। নিউমোনিয়া তো কেমন কনসেন্ট্রেশন থাকবে এমন, মানে এমন এক জায়গায় না শুধু থাকবে? নিউমোনিয়া তুই মিস করে গেছিস। তুই ফার্স্ট এ ছিলি না। নিউমোনিয়াতেও এরকম কনসোলিডেশন পাবো আমরা। ঠিক আছে? আমি মানে আমরা নিউমোনিয়া ডিফারেন্স বুঝবো কেমনে? ডিফারেন্স বুঝবো কেমনে সেটা লাস্টে যখন এক্স-রে দেখাবো তখন দেখাচ্ছি। নরমালি আচ্ছা আচ্ছা। আমরা স্যার বলছে যে এক্স-রে তে যখন এরকম শ্যাডো দেখবো, ঠিক আছে? যেহেতু নিউমোনিয়াতেও এরকম সাদা, সাদা শ্যাডো দেখায়। তারপর আ ডেন্স যেটা মাস লেশন ও সাদা, সাদা দেখায়। সো আমরা সাধারণত বলার সময় কনসিডারেশন টাই বলবো। তারপর যদি আ আরেকটু ভালো করে বলতে চাই, যদি তোর কাছে মনে হয় যে এটা মাস লেশন তখন তুই বলবি স্যার ইট মাইট বি আ মাস লেশন এভাবে। তো ১ম এ আমরা কনসিডারেশন এ বলবো। আচ্ছা ঠিক আছে? যে এটা যে ডেন্স অপাসিটি হ্যাঁ, কনসিডারেশন দেখা যাচ্ছে। কিন্তু যদি
আর একটু সুন্দর করে তোর কাছে মনে হয় যেটা মাস লেশন, তখন তুই বলবি স্যার ইট মে বি আ মাস লেশন। ঠিক আছে? বাট দুইটাই যেহেতু সেম, সো আমরা ফার্স্টে কনসোলিডেশন দিয়ে শুরু করব, এটা স্যার বলল আরকি। আর এখন মাস লেশন আচ্ছা কিভাবে আলাদা করব, ওই যে জাস্ট একটু মাথায় রাখবি যে এরকম একটা গোল, গোল ঠিক আছে? যাই হোক, এটা আসলে এক্স-রে দেখতে, দেখতে বুঝা যাবে আরকি, সমস্যা নাই। এবার নরমালি স্যার বলছে আচ্ছা কনসোলিডেশন দিয়ে ফার্স্টে বলতে আরকি। ঠিক আছে? সমস্যা নাই। ভালো প্রশ্ন করছিস একটা। ঠিক আছে? এবার নেক্সট। আচ্ছা, আমার মনে হয় প্যাথোজেনেসিস এর আর কোন ছবি নাই। এখন এগুলোর মধ্যে আর কোন সমস্যা আছে কারো? এখানে আমাকে এবার তাহলে এক্স-রে ফাইন্ডিং গুলো সম্পর্কে কারো কোন প্রশ্ন আছে? তাহলে আমি এবার ইয়েতে যাবো, ইন্সপেকশন, পারকাশন ওই জিনিসটা যাবো। ওটা আরো ইম্পোর্টেন্ট। যা যা কে, কে আছে? শিমুল, বাকিরা সবাই বুঝছস দোস্ত? তাহলে আমি আগাবো। এখানে কোন প্রশ্ন না থাকলে। আগা 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 ওকে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পারকাশন, তারপর হচ্ছে তোর অস্কালটেশন, ওই জিনিসগুলো, তাই না? তাহলে এখন আজকে থেকে তোরা এই জিনিসটা জীবনে ভুল করবি না, দেখবি। জিনিসটা যদি বুঝে থাকোস। সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্লুইড, তাই না? তাহলে প্লুরাল এফিউশন এ ফ্লুইড জমতেছে, পানি। এখন ফার্স্ট হচ্ছে ইন্সপেকশন এ আয়। ফ্লুইড জমে এখানে লাং ফিলটা ছোট হয়ে গেছে না? মানে এই পাশে ফ্লুইড জমে লাংটাকে চেপে ছোট করে ফেলছে। তাহলে লাং যেহেতু ছোট হয়ে গেছে, সো এখানে এয়ার এক্সচেঞ্জ কি আগের মতো কম হবে না বেশি হবে? কম হবে, হবে রাইট? তাহলে কম কম হবে। হবে। কম হবে তাহলে কম হইলে আমাদের গ্যাসেস এক্সচেঞ্জ যদি কম হয়, আমরা ব্রেথ সাউন্ডটা কি এখানে কম পাবো না? অবশ্যই। এখানে ব্রেথ সাউন্ড হুম। তাহলে ডিমিনিশড অর অ্যাবসেন্ট হইতে পারে। ডিমিনিশড অর অ্যাবসেন্ট। ক্লিয়ার? যদি পুরা প্লুরা জুড়ে যদি পানি জমে ভরে যায় ম্যাসিভ প্লুরাল এফিউশন, তখন অ্যাবসেন্ট হইতে পারে না? একদম মানে পুরা প্লুরা জুড়ে পানি জমে রইছে। বুঝা গেছে? তখন কিন্তু ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাবো। অর্থাৎ এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না। সো আমরা এখানে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাচ্ছি। আর ইন্সপেকশন আমরা কি দেখবো? যেহেতু লাং ফিল ছোট হয়ে যাচ্ছে। সো ইন্সপেকশন আমাদের রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট থাকবে। কথা বুঝা গেছে? হ্যাঁ? হ্যাঁ, বোঝা গেছে। ওকে। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এরপরে আমরা তাহলে প্লুরাল এফিউশন এ আমরা ইন্সপেকশন দেখলাম রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট। ২ নাম্বারে দেখলাম আমরা এখানে আ যদি ইন্সপেকশন গেল। ইন্সপেকশন রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট। ইন্সপেকশন এর পরে পারকাশন হয়। পারকাশন এর কথাটা বলি। পারকাশন এর কথা আজকে থেকে একদম জাস্ট মাথায় ঢুকায় ফেল। সেটা হচ্ছে পারকাশন করে আমরা কি শুনি? মানে তুই ধর একটা ঢোল পিটা, ঢোল। ঢোলের উপরে বাড়ি দিলে সাউন্ড বেশি হবে নাকি পানির উপরে বাড়ি দিলে সাউন্ড বেশি হবে? অবশ্যই ঢোলে। ঢোলে। তাহলে ঢোল মানে কি? ভিতরে পানি, তাই না? এই সরি, এই বাতাস। ঢোল হ্যাঁ, মানে হচ্ছে ঢোলের ভিতর থেকে বাতাস। তাহলে নিউমোথোরাক্স যেখানে বাতাস বেশি থাকতেছে, আর নিউমোথোরাক্স বাতাস বেশি থাকতেছে। তাহলে বাতাসের উপরে বাড়ি দিলে সেটা সাউন্ড বেশি হবে না? অবশ্যই। কিন্তু পানির হ্যাঁ উপরে বাড়ি হবে দিলে কি সাউন্ড বেশি হবে? না হবে না। তাহলে যখন আমরা পারকাস করতেছি, পারকাস মানে কি? আঙ্গুল দিয়ে বাড়ি দিচ্ছি না? সো পারকাস করার সময় আমরা প্লুরাল ইফিউশন এ পারকাস করার সময় আমরা এখানে রেজোন্যান্সটা এটা কি কম পাবো নাকি বেশি পাবো? কম পাবো কম পাবো, যেহেতু এটা ফ্লুইড। ঠিক আছে? যদি বাতাস হইতো তাহলে বেশি পেতাম। ঢোলে যেরকম বাড়ি দিলে জোরে শব্দ হইতো, বাতাসের সেরকম শব্দ হইতো। তাহলে পারকাস করলে এখানে আমাদের কি পাবো? এখানে রেজোন্যান্সটা কম পাবো। ঠিক আছে? কিন্তু আমরা যদি নিউমোথোরাক্স এর দেখি, নিউমোথোরাক্স এ কিন্তু যেহেতু বাতাস থাকে, সো বাড়ি দিলে অনেক বেশি শব্দ হবে। হাইপার রেজোন্যান্স যেটাকে বলা হয়। বুঝা গেছে এটুকু? তাহলে পারকাশন নিয়ে আর কোন ঝামেলা হবে? হবে না আশা করি। এরপরে তাহলে আমাদের সলিড, এখন ৩ টা কথা মাথায় রাখতে হবে। সলিড, ফ্লুইড আর হচ্ছে এয়ার। সলিড, ফ্লুইড, এয়ার। তাহলে পারকাসে অর্থাৎ ঢোলের উপরে বাড়ি দেওয়া সবচেয়ে বেশি শব্দ হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি শব্দ হচ্ছে পারকাস করলে এয়ারে। অর্থাৎ এয়ার থাকে লাংসের মধ্যে, এয়ার থাকে কোন কন্ডিশনে? নিউমোথোরাক্সে। আর কোন কন্ডিশনে? সিওপিডি তে, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে? অবস্ট্রাকশন হয়ে আছে, বাতাস বের হতে পারতেছে না, লাংসে জমে যাচ্ছে। সো বাতাস বেশি থাকতেছে, ২ টা কন্ডিশন বলতেছি। একটা নিউমোথোরাক্স আর একটা সিওপিডি। তাহলে আমাদের এয়ার যেহেতু যেটার মধ্যে বেশি থাকবে সেটাতে আমরা পারকাস করলে হাইপার রেজোন্যান্স পাবো। সিওপিডি তে হাইপার রেজোন্যান্স পাইতে পারি, নিউমোথোরাক্সে হাইপার রেজোন্যান্স পাইতে পারি। আর বাকি যে ২ টা সলিড এবং ফ্লুইড, এগুলাতে আমরা লো পাবো, ডিক্রিজড পাবো। ঠিক আছে? কারণ এটা সলিড এবং ফ্লুইড, এগুলোর উপরে বাড়ি দিলে অত শব্দ হবে না। তাহলে পারকাশন নিয়ে কোনো ঝামেলা হবে? পারকাশন এখন থেকে পারবি না তোরা? হ্যাঁ, পারা যাবে। আচ্ছা। তাহলে শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হচ্ছে সলিড, ফ্লুইড, এয়ার। এয়ারে পারকাশনে আমাদের হাইপার রেজোন্যান্স থাকতেছে, যেটা হচ্ছে নিউমোথোরাক্স। আচ্ছা। হ্যাঁ, এখানে আর এবার তাহলে আরেকটা বাকি বলি। সবগুলা দিতে রেজোনেন্স হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাকি যা আছে সবগুলা দিতে তাহলে রেজোনেন্স বাকি যা আছে সবগুলাতে বুঝিনি, প্রশ্ন নিউমোনিয়া আবার কর। সাউন্ড হচ্ছে কি? বাকি সবগুলাতে তো তাহলে রেজোনেন্স কম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র এয়ারের হচ্ছে হাইপার রেজোন্যান্স থাকবে, যতটা বাতাস। সাউন্ড হচ্ছে যতটা আর বাতাস, যত ঠিক আছে? ইফিউশন আছে তারপরে নিউমোনিয়া ইফিউশন, অ্যাবসেসিস সব সলিডিফিকেশন, ঠিক আছে? মানে কনসলিডেশন সবকিছুতে আমরা কম পাবো।
বাতাসের উপরে আমরা বেশি পাবো, যেমন সিওপিডি, নিউমোথ্রাক্স এগুলা, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এখন পারকাশন গেল, এবার হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনও দেখাই ফেলি। তাহলে পারকাশনের পরে হচ্ছে আমরা অস্কালটেশন করব। তাহলে অস্কালটেশন এবার হচ্ছে আমরা সাউন্ড হচ্ছে একটু মিউট করতে দোস্ত। হ্যাঁ, অস্কালটেশন আমরা কি করতেছি? অস্কালটেশনে আমরা ৩টা জিনিস শুনি। ব্রেথ সাউন্ড, সরি ২টা জিনিস, ব্রেথ সাউন্ড আর হচ্ছে অ্যাডেড সাউন্ড, তাই না? অস্কালটেশনে আমরা ব্রেথ সাউন্ড শুনি এবং অ্যাডেড সাউন্ড শুনি এবং ভোকাল রেজোনেন্স শুনি। ৩টা জিনিস, সরি, ভোকাল রেজোনেন্স। তাহলে প্রথমে ব্রেথ সাউন্ড। এখন যেহেতু নিউমোথোরাক্সে কি হচ্ছে, সরি প্লুরাল ডিফিউশনে কি হচ্ছে, পানি জমে এই লাং ফিলটাকে ছোট করে দিচ্ছে চাপ দিয়ে। লাং ফিল যেহেতু ছোট হয়ে যাচ্ছে, সো এয়ার এক্সচেঞ্জ কম হচ্ছে। সো আমার ব্রেথ সাউন্ডটাকেই, ব্রেথ সাউন্ড মানে কি, যে এয়ার এক্সচেঞ্জ যত বেশি হবে তত বেশি আমি সাউন্ড শুনতে পারবো। তো এখানে যেহেতু এয়ার এক্সচেঞ্জ কম হচ্ছে, তাহলে ব্রেথ সাউন্ড এখানে আমার কি হবে? ডিমিনিশড, কমে যাবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ অথবা ম্যাসিভ প্লুরাল ডিফিউশন হলে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্টও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে ব্রেথ সাউন্ড নিয়ে আমার একটু বলা শেষ। ঠিক আছে? তাহলে ব্রেথ সাউন্ড মানে অস্কালটেশনে আমি দেখবো আমার লাং ফিল কতটুকু আছে, গ্যাস এক্সচেঞ্জ কতটুকু হতে পারতেছে না পারতেছে, এই জিনিসগুলো আমি এখানে লক্ষ্য করব। এবারে হচ্ছে ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স আমরা কি করতে বলি? যে ৩ বলেন, তাই না? তাহলে আমরা ছোটবেলায় সবাই পড়ে আসছি যে হচ্ছে রেল লাইনে কান পাইতে রাখলে অনেক দূরে যদি রেল আসে তা সেই সাউন্ড কিন্তু শোনা যায়। কিন্তু যখন তুই রেল লাইনে কান না পাতবি তখন কিন্তু সাউন্ড শুনতে পারবি না। বাট কান পাতলে অনেক দূরে সাউন্ড আসে। তার মানে কি? সলিডের সাউন্ড ট্রান্সমিশন সবচেয়ে বেশি, রাইট? সলিডের সাউন্ড ট্রান্সমিশন সবচেয়ে বেশি। তাহলে ভোকাল রেজোনেন্স মানে কি? তাকে শব্দ করতে বলতেছিস ৩ অর্থাৎ সাউন্ড ট্রান্সমিশন কোথায় বেশি সেই জিনিসটা আমার খেয়াল করতে হবে। তাহলে সলিড, ফ্লুইড, এয়ার ৩টা কথা এখানে মনে রাখতে বলছিলাম। তাহলে এখানে আমাকে বলতে হবে এখন যে সাউন্ড ট্রান্সমিশন সবচেয়ে বেশি কোথায়? তাহলে সলিড, ফ্লুইড, এয়ারের মধ্যে সলিডে। তাহলে সিকোয়েন্সটা এরকম হবে, সলিডে সবচেয়ে বেশি, তারপরে ফ্লুইড, তারপরে এয়ার। তার মানে এই সলিড হয় কোথায়? আমাদের লাংয়ে সলিড লেশন কোথায় কোথায় পাই আমরা? সলিড লেশন একটু আগে পড়ে আসছি, সলিডিফিকেশন হয়ে যায়, কার্সিনোমা হেপাটাইজেশন, কার্সিনোমা, তারপরে কার্সিনোমা মেইন কি? মেইন হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি হয়? অ্যালভিওলাস গুলো সলিডিফাই হয়ে যায়, কনসলিডিফিকেশন, হেপাটাইজেশন হয়ে যায়, ওল্ড টিবি নিউমোনিয়া। তারপরে টিবিতে হয় সলিডিফিকেশন, বা হচ্ছে তোর ইয়া কার্সিনোমা, এগুলাতে হয়। তাহলে মেইন আমি এখানে যেটা বলতেছি নিউমোনিয়ার কথাটা, যে কনসলিডিফিকেশন, সলিডিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে সলিডের ভিতর দিয়ে যেহেতু সাউন্ড ট্রান্সমিশন বেশি হয়, তাহলে এখানে আমি অস্কালটেশনে কি পাবো? ভোকাল রেজোনেন্স ইনক্রিজড, ঠিক আছে? তাহলে শুধুমাত্র সলিড যেগুলা সেগুলাতে আমরা হচ্ছে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ বলবো, বাকি দুইটাতে আমরা বলবো ভোকাল রেজোনেন্স ডিক্রিজড। বুঝা গেছে? ওকে, এখন তাহলে ভোকাল রেজোনেন্স গেল, এবার হচ্ছে অ্যাডেড সাউন্ড। তাহলে অ্যাডেড সাউন্ড গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। কিছু কিছু যেমন ইফিউশনে, সরি, লাং অ্যাবসেসে হচ্ছে কোর্স ক্র্যাকলস পাওয়া যায়। আমি আসলে অ্যাডেড সাউন্ড গুলো নিয়ে খুব বেশি ডিসকাস করব না, কারণ এগুলো আমি কখনো আসলে এই এমবিবিএস লেভেলে মানে আলাদা করার মতো আমার ক্ষমতা নাই এখন। আমি আসলে এই জন্য জাস্ট কয়েকটা বলে রাখি। সেটা হচ্ছে কোর্স ক্র্যাকল পাওয়া যায় লাং অ্যাবসেসে, তারপর হচ্ছে কোর্স ক্র্যাকল ব্রঙ্কিয়াক্টিসিসে মনে হয়, খেয়াল নাই। একটু দেখে নিস। আর ফাইন ক্র্যাকলস পাওয়া যায় মনে হয় সার্কোইডিসিস এ। বুঝতে পারছস? ক্র্যাকলস মানে হচ্ছে এখানে যে ফ্লুইড জমছে না? সো ফ্লুইড গুলো একটু বুট, 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 বুট আওয়াজ হবে না? সো এরকম এডেড সাউন্ড মানে কোন ক্র্যাকলস সাউন্ড আছে কিনা সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। এটা একটু দেখে নিই যে কোর্স ক্র্যাকল কোথায় পাওয়া যায় আর ফাইন ক্র্যাকলস কোথায় পাওয়া যায়। ফাইন ক্র্যাকলস মনে হয় সার্কোইডোসিস এ, আর কোর্স ক্র্যাকলস মনে হয় হচ্ছে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টিসিস এগুলোতে। আমার খেয়াল নাই, একটু দেখে নিচ্ছি এটা। তাহলে এডেড সাউন্ড দেখব। তাহলে ব্রেথ সাউন্ড, এডেড সাউন্ড আর হচ্ছে আমরা ভোকাল রেজোনেন্স, এই ৩টা জিনিস। তাহলে এখন আমাদের ইন্সপেকশন, পালপেশন, তারপর হচ্ছে পারকাশন, অস্কালটেশন, এগুলা ফাইন্ডনিংস গুলা কি বলা যাবে? আমি যদি বলি র‍্যান্ডমলি এখন? আসিস তোরা? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, মনে কর একটা লাং ফাইব্রোসিস, লাং ফাইব্রোসড হয়ে আছে, ছোট হয়ে গেছে, লাং ফাইব্রোসিস। ঠিক আছে? লাং ফাইব্রোসিস মানে কি? লাং ছোট হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখবি হ্যাঁ ফাইব্রোসিস হচ্ছে রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে? ফাইব্রোসিস হচ্ছে রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ। আর সিওপিডি, নিউমোথোরাক্স যেগুলো পড়ছি ওগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বাতাস বের হতে পারতেছে না। আর রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ হচ্ছে কি? পুরো অ্যালভিওলাই গুলো ফাইব্রোসড হয়ে গেছে, বুঝতে পারছস? এগুলা কি করতে, এক্সপ্যান্ড করতে পারতেছে না, এক্সপ্যান্ড করতে পারতেছে না। এটা এক্সপানশনের সমস্যা, এটা বুঝতে হবে। তাহলে এক্সপ্যান্ড করতে পারতেছে না, রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ, ফাইব্রোসিস যেমন সার্কোইডোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ, এগুলো হচ্ছে কি? লাং ফাইব্রোসিস হয়ে গেছে, এক্সপ্যান্ড করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে যদি এক্সপ্যান্ড না করতে পারে এই জায়গাগুলোতে কি হবে? আমি ব্রেথ সাউন্ড পাবো? হ্যাঁ, পাবো, বল, ব্রেথ সাউন্ড পাবো?
লাং এক্সপ্যান্ড করতে পারতেছে না, ব্রেথ সাউন্ড পাবো? না পাবো না। আহ, দ্যাটস ইট। পাবো না তো। পাবো না। আমরা পাবো না এখানে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ব্রেথ সাউন্ড পাবো না। এখানে আমাদের ইন্সপেকশনে কি হবে? আ রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট হবে। তারপর হচ্ছে যদি পারকাস করতে যাই যেহেতু ফাইব্রোসিস, ঠিক আছে? ফাইব্রোসিস যেহেতু পারকাস করতে গেলে যেহেতু এটা তো ফাইব্রোসিস মানে কি? এটাও সলিড এর মতই হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। এটা তো আর তার মানে এখানেও আমরা ডিমিনিশড পাবো রেজোনেন্স। রেজোনেন্স রেজোনেন্স ডিমিনিশড পাবো মানে ছোট মানে কম পাবো। শুধুমাত্র এয়ার থাকলে সেখানে রেজোনেন্স বেশি পাবো। ঠিক আছে? আবার যদি অসকালটেশনে যাই, অসকালটেশনে ব্রেথ সাউন্ড কম পাবো। ঠিক আছে? আর হচ্ছে আমরা ভোকাল রেজোনেন্স ফাইব্রোসিসে ভোকাল রেজোনেন্স কি হবে? বাড়তে পারে। তাহলে এই জিনিসগুলা আমরা এখন ডেভিডসনে আমাদের ফার্স্ট পেজে ডেভিডসনে একটা সুন্দর চার্ট করে সবগুলো একসাথে দেওয়া আছে। আমি এখন যা, যা বলছি ওখানে তোরা মিলাবি দেখবি। তাহলে আমি একটু ওয়েট কর সবাই, আমি ওখানে ডেভিডসনটা বের করি। হ্যাঁ, সবাই আছিস দোস্ত? হ্যাঁ দোস্ত বল। ওকে। এখন দেখ আমি যা, যা বলছি তোরা খালি মিলাবি। ঠিক আছে? দেখ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলছি এটা একটা অবস্ট্রাকশন। বাতাস বের হইতে পারতেছে না। বের না হইতে পারলে কি হবে? বাতাসগুলো জমে এটার মধ্যে এটা বড় হয়ে গেছে। ঠিক আছে? এবং দেখ লো ফ্ল্যাট ডায়াফ্রাম হচ্ছে। মানে ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে গেছে। এবং এখানে আমরা আরেকটা কথা বলি যে লিপস পার্সিং। ঠিক আছে? এটা মানে কি? এই যে বাতাস যেহেতু সে বের করতে পারতেছে না, সে তখন কি করে? মানে মুখ দিয়ে বাতাস বের করার কোনোভাবে চেষ্টা করতে থাকে। এজন্য সবসময় সে এরকম করতে থাকে। ঠিক আছে? যে পার্স লিপ ব্রিথিং। ঠিক আছে? এগুলো আবার যখন প্যাথোজেনেসিস পড়াবো সিওপিডি তখন বুঝায় দিব। আচ্ছা ফাইব্রোসিস কি বলছিলাম? যে ফাইব্রোসিস মানে ওই যে ফাইব্রোসড হয়ে গেছে, লাংটা একদম ছোট হয়ে গেছে দেখ। একদম ছোট হয়ে গেছে ফাইব্রোসড, কন্ট্রাক্টেড হয়ে গেছে একদম। ঠিক আছে? এবং যেটা বলছিলাম এটা এক্সপানশন এর সমস্যা, রিডিউসড এক্সপানশন মানে এটা একটা রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ। এক্সপান্ড করতে পারতেছে না। ঠিক আছে? তাহলে ফাইব্রোসিস এটা আলাদা জিনিস। এটা হচ্ছে রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ। এছাড়া আমরা মেইনলি ফাইব্রোসিস নিয়ে আমাদের তেমন কোনো প্রশ্ন আমাদের প্রফে দেয় না। যেগুলো আমাদেরকে মেইনলি দেয় এগুলো সবই হচ্ছে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের দেয়। জিনিসগুলো দেয়। আর ফাইব্রোসিসের হচ্ছে সার্কোয়েডোসিস। ঠিক আছে? পালমোনারি ফাইব্রোসিস এগুলো হচ্ছে সার্কোয়েডোসিস। যাই হোক আমরা ওখানে না যাই। আমরা মেইনলি যেগুলো দিবে আমাদেরকে সেগুলো দেখাই। হ্যাঁ, এবার এখানে এটা হচ্ছে কি নিউমোনিয়া। তাইলে এই নিউমোনিয়াতে ফার্স্টে আমি বলি নিউমোনিয়া প্যাথোজেনেসিসটা একবার রিক্যাপ করি। নিউমোনিয়াতে বলছিলাম যে ব্রঙ্কাসের কোনো সমস্যা থাকে না। এদের অ্যালভিওলাস গুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এদের অ্যালভিওলাস গুলা নষ্ট হয়ে যায়। মনে কর পুরো একটা লোক জুড়ে সবগুলো অ্যালভিওলাই নষ্ট হতে পারে অথবা এখানে একটা অ্যালভিওলাই নষ্ট হইছে, এখানে একটা অ্যালভিওলাই নষ্ট হইছে, এখানে একটা অ্যালভিওলাই নষ্ট হইছে এরকম হইতে পারে। যেটাকে আমরা বলি প্যাচি। আর একটা হচ্ছে যেটা পুরো লোব জুড়ে হয় সেটাকে বলি লোভার। তাহলে এখানে একটা লোভার নিউমোনিয়া দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে? একটা লোভার নিউমোনিয়া পুরাটা এখানে পুরা সবগুলো অ্যালভিওলাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে একটা লোভার নিউমোনিয়া দেখাচ্ছে। ওকে ফাইন। এবার কি বলবো ইন্সপেকশন এ তাহলে কি হবে? ইন্সপেকশনে যেহেতু অ্যালভিওলাস এয়ার স্পেস গুলো আমার নষ্ট হয়ে গেছে। আগে ১০ টা এয়ার স্পেস ছিল এখন ৫ টা আছে। তার মানে কি? আমার অবশ্যই কি হবে? রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট হবে। ঠিক আছে? আর এখানে সবাই ট্যাকিপনিয়া। রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট তখন ট্যাকিপনিয়া হবে। ঠিক আছে? আচ্ছা। এবার পালপেশনে আমরা কি দেখব? এই যে রিডিউসড এক্সপানশন। লাং ফিল ছোট হয়ে যাচ্ছে। এয়ার স্পেস নষ্ট হয়ে গেছে। ১০ টার জায়গায় এখন ৫ টা আছে। সো রিডিউসড এক্সপানশন এটা একটা গেল। এবার আয় পারকাশন। পারকাশনে তাহলে আমরা কি পাবো? পারকাশনে আমরা যেহেতু পারকাশনে একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা ডালনেস চেক করি, তাই না? ডালনেস চেক করি। তো পারকাশনে আমরা ডালনেস চেক করি। ডালনেস এর কথাটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যখন একটা আ ফ্লুইড এর উপরে যখন বাড়ি দিব, ফ্লুইডের উপরে যখন বাড়ি দিব, তখন যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে স্টোনি ডাল মানে প্লুরাল ইফিউশন। আর যখন একটা সলিডের উপরে বাড়ি দিব, একটা কাঠের উপরে যেরকম বাড়ি দিলে যেরকম সাউন্ড হয়, সেরকম উডি ডালনেস পাবো। ঠিক আছে? তাহলে পারকাশনে আমরা ৩ টা জিনিস শিখছিলাম। যদি এয়ার থাকে তাহলে যদি বাড়ি দেওয়া হয়, এয়ার থাকে লাংসে পুরা এয়ার ভরা। মনে কর লাংসে হচ্ছে এয়ার ভরা। যেমন এই যে নিউমোথ্রাক্স, এখানে লাংসে পুরা এয়ার ভরা। এখানে যদি পারকাস করার সময় বাড়ি দেওয়া হয়, তখন এখানে হাইপার রেজোন্যান্স পাবো। এখানে আমরা পারকাশনে হাইপার রেজোন্যান্ট পাবো। আর যদি ইফিউশনে অর্থাৎ এখানে আমার ফ্লুইড জমে আছে। ঠিক আছে? ইফিউশন। এখানে এই ফ্লুইডের উপরে যদি বাড়ি দেওয়া হয়, ঠিক আছে? ফ্লুইডের উপরে বাড়ি দেয় তখন আমরা স্টোনি ডাল এই কথা বলতে হবে। স্টোনি ডালনেস পাবো। ঠিক আছে? আর যদি আমরা কনসোলিডিফিকেশন মানে হচ্ছে নিউমোনিয়াতে যে হার্ড কনসোলিডিফিকেশন হচ্ছে, এখানে কাঠের উপরে বাড়ি দিলে যেরকম সাউন্ড পাওয়া যায় সেই সাউন্ডটা পাবো। তাহলে আমরা পারকাশনে এয়ার থাকলে কি সাউন্ড পাবো, ফ্লুইড থাকলে কি পাবো, সলিড থাকলে কি পাবো? বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ।
তাহলে আমরা ফ্লুইডের উপরে বাড়ি দিলে স্টোনিডাল, এয়ার উপরে বাড়ি দিলে হাইপার রেজোনেন্ট, আর সলিডের উপরে বাড়ি দিলে উডিডাল। ক্লিয়ার এটুকু? হ্যাঁ। ওকে ফাইন। তাহলে পারকাশন শেষ আমাদের, সবগুলা পারকাশন হয়ে গেছে। দেখ এটা হচ্ছে কি নিউমোনিয়ার না? নিউমোনিয়ার। তাহলে নিউমোনিয়া হচ্ছে আমরা এই যে ডাল পাইছি, ডাল। এটা কি ডাল? উডি ডাল। কনসোলিডিফিকেশনের জন্য উডি ডাল পাবো। তারপরে হচ্ছে এই যে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সে পারকাস করলে কি বলছি? হাইপার রেজোনেন্ট, জোরে শব্দ হবে। ঢোলে বাড়ি দিলে যেমন শব্দ হয় এরকম হাইপার রেজোনেন্ট। আর ইফিউশন পানি, পানির উপরে বাড়ি দিলে কি হবে? স্টোনিডাল। ঠিক আছে? স্টোনিডাল। তাহলে সবগুলা পারকাশন আমাদের হয়ে গেল। ক্লিয়ার? এরপর আমরা যাব হচ্ছে অসকালটেশন। অসকালটেশন আমরা কি দেখি? ব্রেথ সাউন্ড দেখি, তারপর হচ্ছে আমরা অ্যাডেড সাউন্ড দেখি, আর হচ্ছে ভোকাল রেজোনেন্স দেখি। তাহলে এখানে যেহেতু নিউমোনিয়া, এখানে নিউমোনিয়াতে কি হচ্ছে? নিউমোনিয়াতে হচ্ছে আমার এয়ার স্পেস নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এয়ার স্পেস নষ্ট হয়ে গেলে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জও কম হচ্ছে। সো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, সরি এখানে ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা, ও আচ্ছা এটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্রঙ্কাস ভালো থাকে। নিউমোনিয়াতে আমরা জানি ব্রঙ্কাস ভালো থাকে। আর এই যে অ্যালভিওলাই যেগুলো আছে অ্যালভিওলাস গুলা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে অ্যালভিওলাস নষ্ট হয়ে যায় কিন্তু ব্রঙ্কাস ভালো থাকে। সো ব্রঙ্কাসের মধ্যে যেহেতু এয়ার আছে, সো আমরা এইজন্য ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা পাবো। আর অ্যালভিওলাসের এখানে তো কোনো এয়ার নাই। সো এখানে আমরা নরমাল যে ব্রেথ সাউন্ডটা আছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড, সেই ভেসিকুলার ব্রেথ সাউন্ডটা পাবো না। এখানে পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ঠিক আছে? এটুকু বুঝছিস? আচ্ছা। এবার ভোকাল রেজোনেন্স ইনক্রিজ। দিস ইজ ইম্পোর্টেন্ট ফর নিউমোনিয়া বলছিলাম। ভোকাল রেজোনেন্স মানে কি? যে ওই যে সলিডের উপরে যখন স্টেথো রাখা হবে, যখন তাকে সাউন্ড করতে বলবো, সাউন্ড ট্রান্সমিশন ইজ গ্রেটার ইন দ্য সলিড। সো আমার এখানে কনসোলিডিফিকেশন হচ্ছে, সো এই সলিডের সাউন্ড ট্রান্সমিশন বেশি, সো এখানে ভোকাল রেজোনেন্স বেশি। আচ্ছা। তারপরে হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স হচ্ছে এয়ার। ঠিক আছে? সো এয়ারে কি হবে অসকালটেশনে? যেহেতু এখানে নিউমোথোরাক্স অর্থাৎ পুরা প্লুরালে কি হচ্ছে? বাতাস জমে লাংকে কোলাপস করে ফেলছে। এই দেখ লাংস কোলাপস হয়ে আছে। এত ছোট হয়ে গেছে। লাংস কোলাপস হয়ে গেছে। ঠিক আছে? লাংস কোলাপসড হয়ে গেছে। তার মানে কি এটার মধ্যে অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ডই পাবো না কোনো। ঠিক আছে? আর টেনশন নিউমোথোরাক্স কি বলছি? যে ওয়ান ওয়ে, অর্থাৎ বাতাস প্লুরাতে যেটা ঢুকতেছে ওইটা বের হইতে পারতেছে না। সো এটা প্রেসার দিয়ে মিডিয়াস্টানাম শিফট করে ফেলতেছে। সো ডেভিয়েশন অফ দ্য ট্রাকিয়া, ঠিক আছে? টু দ্য অপোজিট সাইড। ডেভিয়েশন অফ দ্য ট্রাকিয়া টু দ্য অপোজিট সাইড। এবং হার্টকে প্রেস করলে তখন হার্টের সমস্যা দেখা দিবে। যেমন এই যে ট্যাকিকার্ডিয়া দেখা দিবে। ঠিক আছে? আচ্ছা এবার প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন যেহেতু এখানে কি হচ্ছে? ফ্লুইড জমে আছে, সো এখানেও আমরা ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাবো। ঠিক আছে? আর এখানে আমরা যে এই যে ক্র্যাকলস যেটা বলছিলাম যে পানি জমে আছে, সো বুদবুদ করবে। বুদবুদ সাউন্ডটা পাইতে পারি। ক্র্যাকলস পাইতে পারি। ঠিক আছে? আর হচ্ছে আর এগুলো জানার দরকার নেই। মোটামুটি এগুলোই শেষ। তাহলে ইফিউশন সবকিছুর ফাইন্ডিংস গুলো কি বলা যাবে? ক্লিয়ার দোস্ত এটুকু? এরপরে আমরা কিন্তু এক্স-রে তে চলে যাব। হ্যালো? সবাই একটু একসাথে বল। হ্যাঁ, আমরা হ্যাঁ, ক্লিয়ার। এক্স-রে এর জন্য আমরা নিউ ক্লিয়ার বন্ধু, বুঝা গেছে। আমরা এখানে থাকবো না। প্যাথোজেনেসিস এর জন্য এটা আলাদা ভিডিও থাকবে। আমরা এক্স-রে এর জন্য নতুন ভিডিও করব। আরেকটা লিংক দিব। এটা ক্লিয়ার দোস্ত? এখানে তো সবার? হ্যাঁ, হ্যাঁ। শোন তাহলে হচ্ছে আমরা এখানে মেইনলি প্যাথোজেনেসিসটা পড়ছি। মানে কোথায় কি পাবো না পাবো এই জিনিসগুলো এখানে পড়ছি। এরপর হচ্ছে আমরা এক্স-রে তে যাবো। এক্স-রে তে আমরা এই ফাইন্ডিংস গুলোই খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? তো প্যাথোজেনেসিসটা বুঝলে কিন্তু এক্স-রে ফাইন্ডিংস খোঁজা খুবই ইজি হয়ে যায়। এবং এই যে যখন স্যার রিলেভেন্ট প্রশ্ন করবে যে তুমি ইন্সপেকশনে কি পাবা, পালপেশনে কি পাবা, পারকাশনে কি পাবা, তখন অ্যানসার গুলো তখন করাটাও ইজি হয়ে যায়। সো আমরা এবার এক্স-রে তে যাই। এক্স-রে ছবি। ফাইজুল, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমাদের যতগুলা লাং ডিজিজ আছে সবগুলাতে তো আমাদের মোটামুটি হুম, মানে হচ্ছে শ্বাস নিতে সমস্যা আছে, তাহলে হুম। সবগুলাতে তো আমাদের ব্রেথ সাউন্ড গুলো ডিমিনিশ আসতেছে, তাই হ্যাঁ, না? সবগুলো দিয়ে আমরা ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাচ্ছি। রাইট। মানে এমন তো কোনো লাং ডিজিজ নাই যেটাতে আমি ব্রেথ সাউন্ড বেশি পাবো। নিউমোথোরাক্সে তো যদিও হাওয়া থাকে কিন্তু যেহেতু সবগুলোই তো গ্যাসেস লাং এর এক্সপান্স সমস্যা। হয় না। লাং এর হ্যাঁ, সমস্যা তো সবগুলোই। লাং এর মধ্যে মানে লাং তো এক্সপ্যান্ডই করতে পারতেছে না সবগুলা। সবগুলোই রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট পাবো আরকি। বুঝতে পারছস? হ্যাঁ, সেটাই বলতেছি। কোনটা অবস্ট্রাকটিভ সমস্যা, কোনটা রেস্ট্রিক্টিভ সমস্যা। কোনটা এক্সপ্যান্ড করতে পারতেছে না, কোনটা বাতাস বের হইতে পারতেছে না। বুঝতে পারছস? এই দুইটাই তো মেইনলি ডিজিজ, তাই না? লাং এর। আচ্ছা, সব নিউমোথোরাক্সের ক্ষেত্রে কি আমরা ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাবো? ওখানে তো আমাদের ইয়ে মানে এক্সচেঞ্জ হয় না দেখে আমরা ব্রেথ সাউন্ডটা পাই না, এই তো? হ্যাঁ, 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 যদিও এইটাই। সেটাই। ঠিক আছে। তাহলে আর কোনো প্রশ্ন আছে? শিমুল, আছিস তোরা সবাই বুঝছিস দোস্ত? তাহলে আমি নেক্সট ভিডিও কেমন লাগছে? ভিডিওটা কেমন লাগছে এটা বল। বুঝছস কিনা? ভালো হয়েছে অনেক। শিমুলের কি নাই? আচ্ছা। তাহলে আমরা নতুন কেন ভিডিও। নাই? মিউট করে রাখতে বলছিস না? তোরা কথা বলবি তো। আনমিউট করে কথা বলা যায় তো। বুঝছস কিনা দোস্ত? বুঝছস? হ্যাঁ বুঝছি। এটা কি রেকর্ড করছস? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করা এটা।
এটা কি কোথাও কোনো গ্রুপে তোর ওই গ্রুপে থাকবে? হ্যাঁ থাকবে, আবার দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা সেটাই। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এক্স এর জন্য নতুন ভিডিও করবো। এখানে আমি এক্স এর জন্য প্রায় 43টার মতো ছবি আমি তুলে রাখছি একসাথে পিডিএফ করা। সো আমি ওইখানে ওই ভিডিওতে নতুন link তোদেরকে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।